হঠাৎ কারো উচ্চ শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। এটা তো রোজকার কাহিনী। কয়েকদিন হলো ওরা পাশের ঘরটা ভাড়া নিয়েছে। আসার পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। মনে হচ্ছে আজকে ঝগড়ার মাত্রাটা বেশি বেড়ে গেছে। মেয়েটার স্বামী একটু বেশিই রাগী বলে মনে হচ্ছে। হ্যাঁ, একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েই চলেছে। ওদের ঘরে থাকা একমাত্র ছোট শিশুটি চিৎকার দিয়ে কাঁদছে। পারিবারিক ঝামেলা বলে কখনো ওদের ঝগড়া থামাতে ওদের সামনে যায়নি, কিন্তু আজকে মনে হচ্ছে ওদের সামনে গিয়ে ওদের ঝগড়াটা থামানো উচিত। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হঠাৎ ওই মেয়েটা বিকট চিৎকার দিয়ে চুপ হয়ে গেল। দেয়ালের ওপাশ থেকে কাউকে কুপিয়ে মারার শব্দ শুনতে পেলাম। ওদের ঝগড়া খুন পর্যন্ত চলে যায়নি তো? আমি খুব দ্রুত ঘরের দরজাটা খুলে বাইরে বের হলাম। দেখলাম দুজন মধ্যবয়স্ক মহিলা ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওরা তো উপরতলার ভাড়াটিয়া। আমাকে দেখেই বলতে লাগলো, আমরা উপরতলায় দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনতেছিলাম। মেয়েটার চিৎকার শুনে দৌড়ে এলাম। কি হয়েছে বলতে পারেন? আমি ওদের দরজা ধাক্কাতে লাগলাম। ওই কপিয়ে মারার ভয়ঙ্কর শব্দটা আমার আর শুনতে পারছিলাম না। আমি দরজা ধাক্কা দিয়ে ওদের ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ভাবলাম দরজা ধাক্কা দিয়ে লাভ নেই। মনে হচ্ছে ভেতরে কিছু একটা হয়েছে। দরজাটা ভাঙতে হবে। বাড়িটা ছিল 3 তলা। আমি নিচতলায় থাকতাম। আমার এক বন্ধু ছিল আরিফ, ও 3 তলায় থাকতো। ওকে আমি ফোন দিয়ে নিচতলায় ডেকে আনি। কিছুক্ষণ পর ও নিচে নেমে আসলো। ও এসে আমাকে বলে, কিরে, কি হয়েছে? এত রাতে ডেকেছিস কেন? আমি বললাম, ওদের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এসে ওদের দরজাটা ধাক্কাচ্ছি, কিন্তু দরজা খুলছে না। চল দরজাটা ভাঙি। আমি আর আরিফ মিলে দরজাটা ভাঙি। দরজাটা ভেঙে ঘরের ভিতর ঢুকে আমি ভয়ে শিউরে উঠলাম। চারপাশে শুধু রক্ত আর রক্ত। আমার পিছনে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক দুটি মহিলা তা দেখে চিৎকার দিয়ে উপরে চলে গেল। আমি দেখলাম ওই মেয়েটাকে 3 টুকরো করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারার চিহ্ন। আরিফ এসব দেখে বলতে লাগলো, এটা কি ভাই? দেখে তো আমার বমি চলে আসছে। ওকে এভাবে নৃশংসভাবে কে মারলো? আমি দেখলাম খাটের ওপর ওদের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে। এত কিছু হয়ে গেল, কিন্তু ওই বাচ্চাটা এখন কান্না করছে না কেন? আমি ওই মেয়েটার স্বামীকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। রক্তের মাঝখানে হেঁটে যাবার সময় আমার বাথরুমের দিকে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম মেয়েটার স্বামীর কাটা মুন্ডুটা চোখ মেলে তাকিয়ে আছে। তার চোখ দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে ও। আর ভেতরে দেখলাম তার ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ের মধ্যে ওদেরকে এভাবে নৃশংসভাবে মেরে চলে যাবে কে? ঘরে তো ওদের একমাত্র ছোট বাচ্চা ছাড়া আর কেউ নেই। ঘরের দরজাও তো বন্ধ ছিল। তাহলে ঘটনাটি খবর ঘটনাটির খবর চারপাশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। আশেপাশে থাকা মানুষগুলো এখানে এসে বেশ ভিড় জমিয়ে ফেলল। অনেকে লাশগুলো দেখে চিৎকার দিয়ে পুরো এলাকা জানিয়ে দিচ্ছিল যে এখানে 2টা মার্ডার হয়েছে। একজন মধ্যবয়স্ক লোক ঘরে থাকা বাচ্চাটাকে কোলে তুলে নিল। আমি ঘর থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পুলিশকে ফোন দিলাম। একটু পরে বাড়িওয়ালা আমিন ভাই এসে সবাইকে বলতে লাগলো, ওদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। ওরা স্বামী স্ত্রী প্রতিদিনই ঝগড়া করে, কিন্তু ওরা একসাথে এভাবে মারা গেলে ওদের নৃশংসভাবে মারলো কে? ওদের ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। আমির ভাই প্রত্যেক ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। ওনার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা হলো। উনি ওনার ঘর থেকে ল্যাপটপটা এনে ওদের ঘরের ভিতর ঢুকে ক্যামেরাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন। হঠাৎ দেখলাম ওদের বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছিল। ওই লোকটা কাছে আর থাকতে চাইছিল না। আমার বাচ্চাটির প্রতি মায়া হচ্ছিল। আমি সামনে গিয়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিলাম। হঠাৎ আমিন ভাই সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভয়ে ভয়ে আমার কোলে থাকা বাচ্চাটির দিকে তাকালাম। বাচ্চাটি আমার দিকে তাকিয়ে হাসছে। আমার জীবনে আমি এতটা ভয়ঙ্কর রূপ কখনো দেখিনি। একটা 3 বছরের বাচ্চা, কিভাবে সম্ভব? আমি চিৎকার দিয়ে বাচ্চাটাকে ফ্লোরে ছুঁড়ে মারলাম। হঠাৎ দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে গেল। চারপাশটা অন্ধকার দেখে আমার ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। আমি আমার মোবাইলটা আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমি আমার বন্ধু আরিফকে উচ্চস্বরে ডাকতে লাগলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। অন্ধকারের কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি চারপাশে হাত দিয়ে সামনে এগোতে থাকলাম। হঠাৎ ওই ভয়ঙ্কর কুপিয়ে মারা শব্দ আমি আবার শুনতে পেলাম, আর একসাথে অনেকজনের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বাচ্চাটি ওর মরণ খেলা আবার শুরু করে দিলে না তো? হঠাৎ আমি আরিফের গলা শুনতে পেলাম। আরিফ ভয়ার্ত কণ্ঠে আমাকে বলতে লাগলো, ভাই, আমার পায়ে কেউ কোপ মেরেছে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। কিছু একটা হচ্ছে এখানে ভাই, এখান থেকে পালিয়ে যা। বলতে বলতে আরিফ চুপ হয়ে গেল। চারদিকটা আবার নিশ্চুপ হয়ে গেল। বুঝতে পারছিলাম না কেউ কোনো কথা বলছে না কেন। আমার আরিফের কথা শুনে হাত পা কাঁপছিল। আমি কোনো রকমে দরজাটা দিয়ে বের হয়ে গেলাম। আমি বের হয়ে মেন গেটের সামনে যেতেই আমার সামনে টর্চ লাইট হাতে একদল পুলিশ উপস্থিত হলো। পুলিশকে দেখে আমার মনে হলো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। ওদের মধ্যে একজন বলতে লাগলো, আমি SI সুমন, আমাকে ফোন করে বলা হয়েছে এখানে নাকি 2টা মার্ডার হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আপনাকে ফোন করে আমি ডেকেছি, প্লিজ আমার সাথে তাড়াতাড়ি চলুন। SI সুমন আর বাকি পুলিশ সদস্যরা টর্চ লাইট হাতে ওই ঘরে ঢুকলো। ওনারা ঘরের ভিতর লাইট মারলে আমি চারপাশটা দেখে ভয়ে শিউরে উঠলাম। দেখলাম আমিন ভাই সহ আরও 4-5 জনের লাশ টুকরো করা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। আমিন ভাইয়ের মাথাটা কেটে আলাদা করা হয়েছে, আর সেখান থেকে কয়েকবার কুপিয়ে আঘাত করা হয়েছে। বাকি লাশগুলোর নৃশংসতা দেখেও আমার বমি আসছিল। এত কম সময়ে কিভাবে মারলো? ওই বাচ্চাটাকে আমি আর কোথাও দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আরিফ, ও আবার কোথায় গেল? আমি ওখানে আর থাকতে পারলাম না, দ্রুত ঘর থেকে বের হয়ে গেলাম। আমার জীবনে এতটা ভয়ঙ্কর লাশ আমি কখনো দেখিনি। আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে আমার সামনে SI সুমন এসে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনি বলেছেন 2টা মার্ডার হয়েছে, কিন্তু এখানে তো 7 জনের লাশ। আমি বললাম, প্রথমে 2 জনই মার্ডার হয়েছিল স্যার, আপনি আসতে আসতে আরও 5 জনের মার্ডার হলো। ওদের মধ্যে একজন আমার বাড়িওয়ালা আমিন ভাই, আর বাকি সবাই আমার আশেপাশের প্রতিবেশী। কিন্তু আমি জানি ওদের কে মেরেছে। একটা 3 বছরের বাচ্চা মেরেছে ওদের। SI সুমন অবাক চোখে বলল, কি বললেন? আপনি কি নিজে পাগল হয়ে গেছেন, না আমাদের পাগল ভাবছেন? এখন তো মনে হচ্ছে আপনি ওদের খুন করেছেন, কারণ অন্য কেউ যদি মেরে থাকে তাহলে আপনি কেন বেঁচে আছেন? আমি অনুনয় করে বললাম, বিশ্বাস করুন আমার কথা স্যার, যদি প্রমাণ চান তাও দেব। এই ঘরে একটা গোপন CCTV ক্যামেরা আছে, যেটা এই স্বামী স্ত্রী নিজেও জানতো না, শুধু আমি আর বাড়িওয়ালা আমিন ভাই জানতাম। হ্যাঁ, যদি ওই বাচ্চা খুনিটা জানতো, তাহলে হয়তো ওই ক্যামেরাটাও নষ্ট করে ফেলতো। তাই আপনারা তাড়াতাড়ি গিয়ে ওই ঘরের CCTV ফুটেজ চেক করুন, দেখুন যে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আপনারা সব প্রমাণ পেয়ে যাবেন। SI সুমন বলল, এখন তো কারেন্ট নেই, ক্যামেরা অফ আছে, কিন্তু আমরা তদন্ত চালিয়ে যাব। আমি এই লাশগুলোর পোস্টমর্টমের ব্যবস্থা করছি, আর আপনি আপনার ID কার্ডের ফটোকপি আর একটা ফোন নাম্বার দিয়ে যান। আর এই শহর থেকে কোথাও যাবেন না, না হলে সবার আগে আমি আপনাকে গ্রেফতার করব। আমি SI সুমনের কথা মতো সব কিছু জমা দিলাম। আমি ওদের ঘরের ভেতরে ঢুকে SI সুমনকে ক্যামেরার পজিশনটা দেখিয়ে দিয়ে আমার মোবাইলটা খুঁজে নিয়ে বেরিয়ে আসলাম। তারপর খুব দ্রুত আমার ঘরের দরজা লাগিয়ে রনিকে ফোন দিলাম। রনি আমার বন্ধু, ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। আমি ভাবলাম আজকের রাতটা ওদের বাসায় কাটাই, তারপর সকাল হলেই আমরা আমার বাবার বাড়ি চলে যাব। বাবাকে এখন কিছু বলবো না, হয়তো মা জেনে গেলে অনেক টেনশন করবে। আমি রনির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ও ফোন ধরছে না।
আমি মেন গেট দিয়ে বেরিয়ে গিয়ে রনির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভয়ে ক্রমশ ঘামছিলাম আমি। চারপাশটা অনেক নীরব দেখে আমার আরও ভয় করছিল। আমি দৌড়ে যেতে লাগলাম। হঠাৎ আমি যাবার সময় অদ্ভুত পোশাক পরা একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমাকে দেখেই বলে উঠল, কি হয়েছে? মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আছো। আমি তাকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। তারপর উনি পিছ থেকে ডেকে বলল, ওই বাচ্চাটা আবার কিছু করেনি তো? কথাটা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকালাম। আমি বললাম, আপনি জানলেন কি করে? বৃদ্ধ লোকটি বলল, আমি ওদেরকে চিনি। গতকালকে ওরা স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আমার ওই ভয়ঙ্কর বাচ্চাটাকে নিয়ে এসেছিল। আমাকে ওরা বলেছিল ওদের বাচ্চাটা নাকি গত 2 দিন ধরে মাঝরাতেও তাদের বালিশ দিয়ে মুখ চেপে ধরে। অনেক কষ্টে ওরা নিজেদের বাঁচায়। আমার কাছে এসেছিল ওরা এর সমাধান চাইতে। ওই শরীফ আর দূর সম্পর্কের ভাইয়ের ছেলে। ওই বাচ্চাটা কি ওকে মেরে ফেলেছে? আমি বৃদ্ধ লোকটির কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিলাম। এই বৃদ্ধ লোকটি কি সব জানে? কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমাকে চুপ থাকতে দেখে বৃদ্ধ লোকটি আবার বলে উঠল, বুঝতে পেরেছি, বাচ্চাটি ওর কাজ করে নিয়েছে। ওদের অনেকবার বলেছিলাম বাচ্চাটি ওদের জন্য বিপজ্জনক, কিন্তু ওরা শোনেনি। ওরা নিজের বাচ্চার মায়ের বাঁধনে বেঁধেছিল। আমি অনেক বলেছিলামও ওই বাচ্চাটা তোমাদের নিজের কিনা, কিন্তু আমি কোনো জবাব পাইনি। আমি বললাম, ওই বাচ্চাটা ওই বাচ্চাটার এত শক্তি এলো কী করে? ওই বাচ্চাটা আমার আশেপাশে সবাইকে মেরে ফেলেছে, শুধু আমি ছাড়া। ওর ভয়ঙ্কর রূপ আমি দেখেছি, কতটা ভয়ঙ্করভাবে ওর বাবাকে মাকেও মেরেছে। বৃদ্ধ লোকটি বলল, কি বললে? ওই বাচ্চাটা তোমাকে মারেনি? কিন্তু কেন? তারপর উনি আমার সামনে এসে আমার হাত ধরলো। তারপর চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আমি যাকে খুঁজছি তুমিই তো সেই। তুমিই পারবে একমাত্র ওই বাচ্চাটাকে নিধন করতে। সেই জন্য ওর রহস্যটা কি? ওই বাচ্চাটা ওদের কিনা, না হলে ওরা ওকে কোথা থেকে পেয়েছে, এসব কিছু সবার আগে তোমাকে জানতে হবে। আর এই সব খবর ওর বাবা মাই একমাত্র জানে। ওরা যদি মারা গিয়ে থাকে তাহলে ওদের আত্মার খোঁজ করো, আর ওই বাচ্চাটার রহস্য জানার চেষ্টা করো। হয়তো যেটা বেঁচে থাকতে বলতে পারেনি, সেটা মরে যাবার পর স্বীকার করবে। আমি বললাম, কি বলছেন আপনি? ওদের আত্মাকে খুঁজবো মানে? ওদের আত্মাকে আমি কোথায় পাবো? বৃদ্ধ লোকটি বলল, ওই বাচ্চাটার বাবা মার আত্মার খোঁজ করতে হলে তোমাকে ওই আত্মাদের দুনিয়ার যেতে হবে। কিন্তু মনে রাখো, ওদের কাছে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন আর ভয়ঙ্কর হবে। সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি ভাবতে লাগলাম, এই বৃদ্ধ লোকটি কি বলছে? কোনো পাগলের পাল্লায় পড়লাম না তো? এমনিতেই আমার অবস্থা খুব খারাপ, তার ওপর আরও মাথা খারাপ করে দিচ্ছে। আমি বৃদ্ধ লোকটিকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। হঠাৎ আমার গাড়ি থেকে বিকট চিৎকার চেঁচামেচি শোনা গেল। আমি দৌড় দিয়ে বাড়ির মেইন গেট হয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা অনুভব করলাম। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম এটা তো এসআই সুমনের কাটা মাথা পড়ে আছে। কীভাবে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে! ওনার এই অবস্থা হলো কি করে? ভয়ে আমার হাত কাঁপতে থাকলো। আমার মোবাইলটা হাত থেকে নিচে পড়ে গেল। মোবাইলটা হাত থেকে পড়ে গেলে চারপাশটা আবার অন্ধকারে ডুবে গেল। আমি দেখলাম আর কোনো চিৎকার চেঁচামেচি নেই, চারপাশটা একেবারে নিশ্চুপ। আমি খেয়াল করলাম মোবাইলটা হাত থেকে পড়লো ঠিকই, কিন্তু পড়ে যাওয়ার কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর পর এভাবে সব কিছু চুপ হয়ে যায় কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। এসআই সুমনের কাটা মাথা দেখার পরে এমনিতেই কেমন জানি অস্থির লাগছিল। জীবনে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ব কখনো ভাবিনি। কিন্তু ওই বাকি পুলিশ সদস্যর কি হলো? ওদের আবার একই অবস্থা হলো না তো? আমি কাউকে ডাকার সাহস পাচ্ছিলাম না। আমি নিচু হয়ে প্রথমে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম, কিন্তু আমি ফ্লোরে হাত দিলে চারপাশে তরল জাতীয় কিছু পদার্থ অনুভব করতে লাগলাম। ভাবতে লাগলাম, এগুলো কি? রক্ত নয় তো? হঠাৎ আমি আরিফের ভয়ঙ্কর চিৎকার শুনে আতঙ্কে উঠলাম। আরিফ আমাকে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখনো বেঁচে আছি ভাই, তুই কোথায় আছিস? প্লিজ আমাকে উদ্ধার কর।
আমার একটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে ভাই। আমার বুকের উপর অনেকগুলো কোপ মারা হয়েছে। আমার বুকের পাঁজর ভেঙে গেছে। আমি আর শ্বাস নিতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ ভাই, আমাকে বাঁচা। আমি আরিফের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আরিফ কি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে? কিন্তু আমি ওকে কিভাবে বাঁচাবো? আমি ভয়ে ভয়ে বললাম, তুই কোথায় আছিস আরিফ? আমি তখন তোকে দেখতে পেলাম না কেন? কিন্তু আমি আরিফের কোনো জবাব পেলাম না। আরিফ বারবার এভাবে চুপ হয়ে যায় কেন? তারপর আমি আবার ফ্লোরে হাত দিয়ে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম। চারপাশে শুধু ওই রক্তের মতো কিছু পদার্থ অনুভব করছিলাম, কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। তারপর হঠাৎ একটা মোবাইল পেলাম, কিন্তু হাতে ধরে বুঝতে পারলাম এটা আমার মোবাইল ফোন না। তাহলে কি এই মোবাইলটা ওই পুলিশদের মধ্যে কারো নয় তো? আমি মোবাইলটা ধরে পাওয়ার বাটনে টিপ দিয়ে দেখলাম একটা ভিডিও রেকর্ডিং হয়েছে। এই ভিডিও রেকর্ডিংটা করলো কে? আমি ভিডিওটা প্লে করে দেখলাম ওই বাচ্চাটি এসআই সুমনকে একটা বড় দা দিয়ে তার হাত পা ধীরে ধীরে কেটে ফেলেছে। যন্ত্রণায় চিৎকার করছিলেন তিনি। আরিফার পুলিশদেরকেও একে একে পরিচ্ছেদ করা হচ্ছে। তাদের বুকের উপর উঠে একের পর এক কোপ মেরে যাচ্ছে। আমি আর ভিডিওটা দেখতে পারলাম না। ভিডিওটা বন্ধ করে ফেললাম। ভয় প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম আমি। একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এই ভিডিওটা করলো কে? বাচ্চাটা কি তাহলে আশেপাশে আছে? আমার মনে হচ্ছিল বাচ্চাটি আমাকে না মারলেও আমি হার্ট অ্যাটাকেই মারা যাব। আমি বুঝতে পারছিলাম না বাচ্চাটির গায়ে এত শক্তি এলো কী করে, আর ও এত নৃশংসভাবে সবাইকে খুন করছে কেন? হঠাৎ একটা কথা ভেবে আমার গোলমাল ঠেকলো। ভিডিওতে আরিফের চিরচ্ছেদ করা হচ্ছিল। তার মানে আরিফ মারা গেছে। যদি আরিফ মারা গিয়ে থাকে, তাহলে এতক্ষণ কে কথা বলছিল? ভয়ে আমার গা শিউরে উঠল। হঠাৎ আমি কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে ওই মোবাইলটা টর্চ লাইট জ্বালালাম। তারপর আমি সামনের দিকে লাইট ধরতেই ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম ওই বাচ্চাটা আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে কাটারি হাতে দাঁড়িয়ে আছে। আমি দেখা মাত্রই চিৎকার দিয়ে কোনো রকমে বাড়ির মেন গেট দিয়ে বাইরে বের হয়ে এলাম। হাতের মোবাইলটা হয়তো সেখানেই ফেলে এসেছি। আমি দ্রুত দৌড় দিতে লাগলাম। আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না। নিজেকে সাহস দিয়ে বললাম, ওই বৃদ্ধ লোকটি তো বলেছিল যে ওই বাচ্চাটি আমাকে মারবে না। কিন্তু উনি কি সত্যিই বলেছিলেন? কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ একটা কথা ভেবে দাঁড়িয়ে গেলাম। ভাবতে লাগলাম, এত চিৎকার চেঁচামেচি শুনে তো আশেপাশের মানুষের চলে আসার কথা, কিন্তু ওরা আসছে না কেন? হয়তো এত রাতে কেউ বের হচ্ছে না। আমি বাড়ির অনেকটা দূরে পৌঁছে গেছি। আমি এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার এখন দ্রুত রনির বাসায় যেতে হবে। মনে হচ্ছে রনির বাসাটা আমি পেছনে ফেলে এসেছি, কিন্তু ওর বাসার মেইন গেট তো বন্ধ থাকে। হাতে মোবাইলও নেই। এখন ওর সাথে যোগাযোগ ছাড়া ওর বাসায় যাব কি করে? আমি দাঁড়িয়ে হাঁপাতে থাকলে হঠাৎ পেছন থেকে কেউ হাত দিলে আমি চমকে গেলাম। পেছনে ফিরে দেখলাম ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। আমাকে বলে উঠল, তুমি আমার কথা না শুনে এভাবে চলে যাচ্ছিলে কেন? আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। আমি কথা বলতে পারছিলাম না। তাও কোনো রকমে বললাম, ওই বাচ্চাটা আমার পিছু নিয়েছে, প্লিজ আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটি বলল, তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে ওই বাচ্চাটাকে মেরে। এই জন্য বলেছিলাম তুমি বাচ্চাটার বাবা মার আত্মাকে খুঁজে ওর রহস্যটা জানার চেষ্টা করো। একমাত্র তোমার দ্বারা এটা সম্ভব। তারপর আমি বলবো ওকে কিভাবে মারতে হবে। আমি এবার রেগে গিয়ে বললাম, কি অদ্ভুত কথা বলছেন আপনি? আমি কেন আমি কোনো আত্মাকে খুঁজতে পারবো না? আপনি নিজে গিয়ে ওদের খুঁজেন। আর আপনার নিজের পরিচয় তো এখন আমাকে দিলেন না। দেখলাম বৃদ্ধ লোকটি চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছেন উনি। তারপর আমাকে ভারী কণ্ঠ বলে উঠল, আমার এখানে থাকাটা আর মনে হচ্ছে ঠিক হবে না। আমি এইমাত্র ওই বাচ্চাটাকে একটা কাটারি হাতে দেখতে পেলাম। ও কোথায় যেন যাচ্ছে। মনে হচ্ছে ও সব শুনে নিয়েছে আমার কথা। আমি এখন চলে যাচ্ছি, পরে দেখা করব। শেষ কথাটি ভয়ে ভয়ে বলে দৌড়ে চলে যেতে লাগলেন বৃদ্ধ লোকটি। কিন্তু ওনার দৌড় আমার হাঁটার গতির মতোই। আমি ধীরে ধীরে রনির বাসায় যেতে লাগলাম। রনি নিচতলায় থাকতো। যদি ডাক দিয়ে ওকে পেয়ে যাই, তাহলে আজকের রাতটা কোনো রকমে পার হতে পারবো। হাতে ঘড়ি মোবাইল কিছুই ছিল না, তাই শখ জ্ঞানও নেই।
আমি রনির বাড়ির দিকে গিয়ে কিছুটা অবাক হয়ে গেলাম। বাড়ির মেইন গেট তো খোলা। ওদের মেইন গেট তো কখনো খোলা থাকে না। আমি ভেতরে ঢুকে দেখতে পেলাম রনির ঘরের দরজাটাও খোলা। আমার কাছে জিনিসটা কেমন খটকা লাগছিল। রনির কিছু হয়ে গেল না তো? রনি আমার মতো ব্যাচেলার থাকতো, এত রাতে ওর ঘরের দরজা খোলা মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে ওর দরজার সামনে গিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের লাইট জ্বালানো ছিল, আর ঘরের আসবাবপত্র কিছুটা এলোমেলোভাবে ছিল। তারপর আমি দেখলাম রনি তার খাটের ওপর চুপচাপ বসে আছে। আমি রনিকে ডেকে বললাম, রনি, তুই এত রাতে এভাবে ঘরের দরজা খুলে চুপচাপ বসে আছিস কেন? রনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এত রাতে তুই এখানে? আর এই কি অবস্থা হয়েছে তোর? তোর পুরো জামায় রক্ত লাগলো কী করে? আমি রনিকে ভয়ে কিছুই বলতে পারছিলাম না। জানি রনি আমার কথা শুনে বিশ্বাস করবে না, তবুও বললাম, আমাদের বাড়িতে খুন হয়েছে, তুই শুনিসনি? রনি বলল, খুন? কখন? আমার কাছে তো কোনো খবর আসেনি। আর তুই আমাকে ফোন দিলি না কেন? আমি বললাম, তোর ফোন বন্ধ ছিল, তোকে আমি ফোন দিয়ে পাচ্ছিলাম না। রনি ওর ফোনটা হাতে নিয়ে বলল, দূর, ফোনটা তো সাইলেন্ট করে রেখেছিলাম, এজন্যই শুনতে পাইনি। আচ্ছা, তোর ওপর 3 তলায় তো আরিফ ছিল, ও ও কোথায় আছে? আমি বললাম, আরিফ আর নেই রে ভাই, আরিফকেও খুন করা হয়েছে। রনি আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলো, কি বলছিস তুই? আরিফও খুন হয়ে গেছে মানে? আমি ভয়ার্ত কণ্ঠে বললাম। রনিকে বলতে লাগলাম, ও ভয়ঙ্কর খুব, ও সবাইকে মেরে ফেলেছে, মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। আমাকে আমার বাসায় একটু জানাতে হবে, প্লিজ তোর মোবাইলটা একটু দে। রনি ওর মোবাইল থেকে একজনকে কল দিতে লাগলো। তারপর ফোন ধরলেই উনি বলল, নে কথা বল। আমি ফোনটা কানে নিয়ে দেখলাম বাবার কণ্ঠ। বাবা আমাকে বলছে, হ্যালো, এত রাতে কে বলছেন? আমি বললাম, আব্বু, আমি মোস্তাফিজ। আমি খুব বিপদের মধ্যে আছি, আমার বাড়িতে অনেকগুলো খুন হয়েছে। বাবা বলল, কি বলছিস? খুন? তুই এখন কোথায় আছিস? আমি বললাম, আমি এখন আমার বন্ধুর বাড়িতে আছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। বাবা বললেন, আমি এক্ষুনি আসছি। তুই ওখান থেকে কোথাও যাবি না, পুলিশকে ফোন দে আর আশেপাশের মানুষকে ডাক দে, আমি এখনই আসছি। তারপরে বাবা ফোন কেটে দিলেন। আমি ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, বাবাকে এখানে ডাকা ঠিক হয়েছে হয়েছে কি? আমি রনিকে দেখলাম ও কিছু না বলে টয়লেটে ঢুকলো। আমি ওর ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়তেই আমার গা শিউরে উঠল। রনি আর বাবার রনি আমার বাবার ফোন নাম্বার জানে কি করে? ওকে কখনো তো আমার বাবার ফোন নাম্বার জানায়নি। রনি অনেকক্ষণ ধরে টয়লেটের ভেতর আছে। ও এতক্ষণ কি হয়েছে আমার কেন জানি রনিকে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। হঠাৎ টয়লেটের ভেতর কারো অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। টয়লেটের ভিতরে এরকম অদ্ভুত আওয়াজ শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। রনির আবার কিছু হলো না তো? হঠাৎ রনিকে দেখলাম টয়লেটের দরজার ভেতর থেকে ধাক্কা দিতে লাগলো। আমি রনিকে বললাম, কি হয়েছে ভাই? তুই ভেতর থেকে এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? রনি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? রনি তখন উঠে বলে উঠল, টয়লেটের কমোডের ভেতরে পিছলে গিয়ে আমার পা আটকে গিয়েছিল ভাই। আমি টান দিতে গিয়ে আমার পায়ের গোড়ালির অর্ধেকটাই আলাদা হয়ে গেছে। এখন আমার পা থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। আমি উঠে দাঁড়াতেও পারছি না, প্লিজ আমাকে বাঁচা ভাই। আমার রনির কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। রনি এই বিপদ থেকে আমি ওকে বাঁচাবো কী করে? আমি রনির টয়লেটের দরজা ভাঙতে সজোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আমি কোনো মতেই দরজা ভাঙতে পারছিলাম না। টয়লেটের ভেতরে রনির যন্ত্রণাদায়ক চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। আমি রনিকে আশ্বাস দিয়ে বলতে লাগলাম, কিছুক্ষণ ধৈর্য ধরে থাক ভাই, আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি। আমি হঠাৎ আমার পাশে কাউকে অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি পাশে ফিরে তাকিয়ে দেখলাম ওই বাচ্চাটা একটা বড় কাটারি হাতে নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভয়ে আত্মা কেঁপে উঠল। এই দৃশ্যটা দেখে
আমার মনে হচ্ছিল আমি এখনই হার্ট অ্যাটাক করব। আমি ভয়ে ভয়ে রনিকে বলতে লাগলাম, ভাই ওই খুনিটা তো ঘরের ভিতরে এসে প্রবেশ করেছে। কিন্তু রনি কোনো জবাব দিল না। আমি ধীরে ধীরে ঘরের দরজাটা দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রনি কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, দরজাটা ভেঙে ফেল ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি দরজাটা খুলতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাচ্চাটাকে দেখে ভীষণ ভয় করছিল। হঠাৎ দেখলাম ওই বাচ্চাটি টয়লেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঢুকে রনিকে ইচ্ছামতো কুপিয়ে মারতে লাগলো। রনির দেহের কিছু অংশ চারদিকে ছিটিয়ে পড়তে লাগলো। আমি ভয়ার্থ কণ্ঠে চিৎকার দিয়ে বলতে লাগলাম, তুই রনিকে এভাবে মেরেছিস কেন? ছেড়ে দে ওকে, ও তোকে তোর কি ক্ষতি করেছে? কিছুক্ষণ পর রনির কথা বলা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছিলাম হয়তো রনিও আরিফের মতো অনেক কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এতটা ভয়ঙ্কর মৃত্যু রনির হবে রনি হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। আমি দেখলাম বাচ্চাটি এবার কাটারি হাতে করে আমার সামনে এগিয়ে আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি এক কোপে আমার কল্লাটা দেহ থেকে নামিয়ে দেবে। আমি পেছনে ফিরে কোনো রকমে দৌড় দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি মেইন গেট রাস্তার দিকে যাবার জন্য দৌড়াতে থাকি। মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন, আমি আর বাঁচতে পারবো না। হঠাৎ আমি ফজরের আজান শুনতে পেলাম। আজান শুনে আমার মনের ভেতরে এক ধরনের শান্তি চলে আসলো। আমি দৌড়িয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। আশেপাশে শুধু তাকিয়ে দেখছিলাম ওই বাচ্চাটা আমার পিছু নিচ্ছে কিনা। আমি একটা চায়ের দোকানের সামনে একটা ব্রেঞ্চ পেয়ে সেখানে বসে পড়ি। আমার পানির পিপাসা পেয়েছিল খুব। আমি রনির মোবাইলটা হাতে করে নিয়ে এসেছিলাম। রনির জন্য খুব কষ্ট হচ্ছে। রনির মোবাইলের ওর ছবি দেখে আমি কাঁদতে লাগলাম। ওই বাচ্চাটা রনিকে কেন মারতে গেল? এক রাতেই আমার সবচেয়ে দুই ভালো বন্ধুকে হারিয়ে ফেললাম। যদি বেঁচে থাকি হয়তো এই রাতটার কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি ভাবলাম রনির বাবা মাকে এ খবর জানানো উচিত। তারপর মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে রনির বাবার নাম্বার খুঁজতে গিয়ে আমি আমার বাবার নাম্বার সেভ করা দেখতে পেলাম। রনির মোবাইলে আমার বাবার নাম্বার এলো কী করে? পরক্ষণে মনে পড়ল রনিকে আমি আমার নিজের একটা ইমেল আইডি দিয়েছিলাম। সেই আইডিতে আমার বাবার নাম্বার অ্যাড করা ছিল। হয়তো সেভাবেই পেয়েছে। আমি রনির বাবার নাম্বারে কল দিলাম, কিন্তু উনি ফোন রিসিভ করছিলেন না। ভোর হতে চলল। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। ভাবলাম মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, পানিও ওখান থেকে খেয়ে নেব। মোবাইল সাথে আছে, প্রবলেম নেই, যদি বাবা এসে ফোন দেয় তাহলেই এদিকে আসব। কিন্তু এই অবস্থায় আমি মসজিদে ঢুকবো কী করে? তবে যাই হোক, আমার এখন মসজিদে যেতে হবে, বাড়িতে একা যাওয়ার আর সাহস নেই। আমি নামাজ পড়ে বের হওয়ার কিছুক্ষণ পর বাবা ফোন দিল। আমি রিসিভ করলাম, কিন্তু আমি শুনতে পেলাম আমার মায়ের কণ্ঠ। মা কান্না ভরা কণ্ঠে বলতে লাগলেন, কোথায় আছিস তুই বাবা? ঠিক আছিস তো? আমি আর তোর বাবা পুলিশ নিয়ে তোর বাড়ির দিকে যাচ্ছি, তুই জলদি আয় বাবা। আমি মাকে বললাম, ওকে আমি আসছি মা। ফোনটা কেটে দিয়ে আমি দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম। সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে, তার ওপর আমার বাবা মা আমার সঙ্গে আছে, তাই সাহস বেড়ে গিয়েছিল কয়েক গুণ। আমার মাথায় এক প্রকার শান্তি চলে আসছিল। মনে হচ্ছিল অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছি। আশেপাশের কিছু দোকানও খুলে গিয়েছিল। হঠাৎ আমি আমাদের এলাকার সজীব ভাইকে দেখতে পেলাম। উনি আমাকে দেখে বলে উঠল, কাল রাতে আপনাদের ঘরে কিছু হয়েছিল নাকি ভাই? আমি বললাম, হ্যাঁ ভাই, আপনি কোথায় ছিলেন? সজীব ভাই বলল, আমি তো ঘুমিয়েছিলাম, আমি রাত করে বাইরে বের হই না, ভীষণ ভয় পাই। আমি শুনেছি ওখানে নাকি খুনও হয়েছে। আমি বললাম, হ্যাঁ, অনেক সাংঘাতিক খুন হয়েছে, কিন্তু আপনাদের মতো কিছু লোক ঘরের ভেতর ঢুকে বসেছিলেন, এতগুলো খুন করেছে, কিন্তু আপনারা কিছুই জানেন না। আমাদের বাড়িতে রাতে কতটা ঝড় বয়ে গিয়েছিল সেটা একমাত্র আমিই জানি। শেষ কথাটি খুব রাগ করেই বলেছিলাম। সজীব ভাই আমার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আমি আর কোনো কথা না বলে আমার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে গিয়ে দেখলাম কয়েকজন পুলিশ আর আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আরও কাছে এসে দেখলাম বেশ কয়েকজন লোকের ভিড়ও জমে গেছে। আমার বাবা মা আমাকে দেখেই কাছে ছুটে আসলো। তারপর আমার মা আমাকে বলতে লাগলো, কোথায় খুন হয়েছে? কোথাও তো কোনো লাশ দেখতে পাচ্ছি না।
তোদের পুরো বাড়ি দেখি ফাঁকা, তোদের বাড়ির কোনো মানুষকেই তো দেখতে পাচ্ছি না। মায়ের কথা শুনে ভয়ে চমকে উঠলাম। আমি মাকে বলতে লাগলাম, কোনো লাশ পাওনি মানে? রাতে একসাথে অনেকগুলো খুন হয়েছে, আর ঠিক এই বাড়িতে। তারপর বাবা বলল, হ্যাঁ, রাতে তোর কথা শুনেই তো ছুটে এলাম, কিন্তু এখানে কোথাও তো লাশ দেখতে পাচ্ছি না। আর আশ্চর্য ব্যাপার হলো, পুরো 3 তলা বাড়িতে একটাও মানুষ নেই। আমার বাবা মা কথা শুনে মাথা ঘুরোচ্ছিল, এটা কি করে সম্ভব? হঠাৎ আমাদের সামনে একজন পুলিশ সদস্য এসে বলল, আমি ইন্সপেক্টর অফ পুলিশ হানিফ মাহমুদ। আমাদের থানার এসআই আর অনেক পুলিশ সদস্য কাল রাত হতে গায়েব। আমরা খবর পেয়েছি ওরা এই বাড়িতে 2টা মার্ডারের খবর পেয়ে ছুটে আসে। তুমি তো সেখানেই ছিলে, আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। আমি ওনাকে বললাম, তারা কেউই আর বেঁচে নেই স্যার। শুধু তারা কেন, পুরো বাড়ির সবাই এক রাতের মধ্যেই মারা গেছে। হানিফ স্যার বললেন, তারা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের লাশ গেল কোথায়? তবে যদি সত্যি মারা গিয়ে থাকে তাহলে লাশগুলো কোথায় থেকে গেছে সেটা জানতে আমরা তদন্ত চালিয়ে যাব। অবশ্য আমাদের সন্দেহ হচ্ছে এখানে অনেক লাশ ছিল। আমরা ফ্লোরে অনেক রক্তের দাগ দেখতে পেয়েছি। মনে হচ্ছে খুনি ওদের লাশটা কোথাও সরিয়ে ফেলেছে। এত নিখুঁতভাবে প্রমাণ লোপাট করা হয়েছে যেন কেউ না বুঝতে পারে। তুমি কি জানো এর পেছনে মূল ঘটনাটা কি? আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, জানি স্যার, খুব সাংঘাতিক খুনিও ও। আমি ওর ভয়ঙ্কর রূপ দেখেছি। ও ওর বাবা মাকেও মেরে ফেলেছে, আর আমার 2 বন্ধুকেও মেরে ফেলেছে। হানিফ স্যার বললেন, বাবা মাকেও মেরে ফেলেছে মানে? তুমি খুনিকে দেখেছ? আমি বললাম, হ্যাঁ স্যার, একটা 3 বছরের বাচ্চা সবাইকে মেরে ফেলেছে। হয়তো আল্লাহর রহমত যে আমি এখনো বেঁচে আছি। আমার কথা শুনে আমার বাবা মা আর ওই পুলিশ 3জনই আমার দিকে বড় চোখ করে তাকালো। তারপর বাবা আমাকে ধমক দিয়ে বলল, এ কী সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? আমি বললাম, আমি ঠিক বলছি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। বাড়িওয়ালা প্রত্যেক ভাড়াটিয়ার ঘরে গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। যে ঘরে এতগুলো খুন হয়েছে সে ঘরেও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমি প্রথম ওই ক্যামেরাতেই ওর ভয়ঙ্কর রূপ দেখতে পাই। হানিফ স্যার আমার কথা শুনে বলতে লাগলেন, তোমার বাড়িওয়ালা সবার ঘরে এরকম ক্যামেরা লাগিয়েছিল কেন? আমি বললাম, আমি জানি না স্যার, উনি সবার ঘরে এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছেন যে কেউই খেয়াল করেনি। আমি খুন হওয়ার 2 দিন আগে এটা জানতে পারি। আমি জানতে পেরে আমার রুমের ক্যামেরাটা সরিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার বন্ধু আরিফকে ছাড়া আর বাকি ভাড়াটিয়াদের জানাতে পারিনি। কিন্তু আরিফ জানার পরও তার ক্যামেরা সরিয়ে ফেলেনি। হানিফ স্যার বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে বাড়িওয়ালা ভালো লোক ছিল না, আর এটাও মনে হচ্ছে এসব খুনের পেছনে তোমাদের বাড়িওয়ালারও হাত আছে। আমি বললাম, না স্যার, উনি বদ চরিত্রের লোক ছিলেন এটা ঠিক আছে, কিন্তু খুন উনি করেননি। উনি তো নিজেই অনেক জঘন্যভাবে খুন হয়েছে। খুন করেছে ওই 3 বছরের বাচ্চা ছেলেটা। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর, এসব ভুলভাল কথা বলিস না। এতগুলো খুন দেখে হয়তো তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। হানিফ স্যার আমার মাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, আমার ছেলের নিশ্চয়ই কোনো দেখার ভুল হয়েছে। যে খুন করেছে সে অন্তত পাকা খেলোয়াড়। আমি এই বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি কোনো ক্লু পাই কিনা। হানিফ স্যার তারপর আমাকে নিয়ে বাড়ির ভেতরে চললেন। আমি বাড়ির ভেতরে ঢুকে বেশ অবাক হয়ে গেলাম। কোথায় লাশ? চারদিকে কোনো লাশের বিন্দু মাত্র নেই। লাশগুলো ওই বাচ্চাটা আবার সরিয়ে ফেলেনি তো? তারপর হানিফ স্যার তার সঙ্গে আসা প্রত্যেক পুলিশ সদস্যকে বললেন, হ্যাঁ, তোমরা প্রত্যেক ঘরে গিয়ে চেক করে দেখো সিসিটিভি ক্যামেরাটা কোথায় লাগানো আছে। তারপর প্রত্যেক ঘরে সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো কিছু দেখতে পাও কি না, তারপর আমাকে জানাবে। আমি আর হানিফ স্যার, শরীফ আর লাবণ্যদের ঘরে ঢুকলাম। চারদিকে রক্তের দাগ ছিল, কিন্তু কোনো লাশ দেখতে পারছিলাম না। আমি ঘরের ক্যামেরার দিকে তাকাতে চমকে উঠলাম, ক্যামেরাটা কেউ ভেঙে ফেলেছে। হানিফ স্যার আমাকে বলল, এই ঘরে কে থাকতো? ও রক্তের দাগ এই রুমে ছাড়া অন্য কোথাও তো দেখতে পারছি না। আমি বললাম, এই ঘরে স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আর তাদের ছোট বাচ্চা ছেলে থাকতো স্যার। খুনের সূচনা এখান থেকেই প্রথমে শুরু হয়। মনে হচ্ছে খুনি এই ঘরের ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে।
হানিফ স্যার বললেন, খুনি যাই করুক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এটা ভেবে পাচ্ছি না, আমাদের পুলিশ অফিসারগুলোর হাতে তো অস্ত্র ছিল, তাহলে এটা কিভাবে সম্ভব? খুব সাংঘাতিক গুলি বলে মনে হচ্ছে, খুনি বলে মনে হচ্ছে। লাশগুলো কোথায় আছে সেটা জানতে হবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমাদের সৎ পুলিশ অফিসার সুমন মারা গেছে। আমার আগে সবটা জানতে হবে যে ঠিক কি হয়েছিল। হঠাৎ 3 তলা থেকে পুলিশ সদস্য চিৎকার দিয়ে উঠল। আমার মনে হচ্ছে এটা আরিফের ঘর থেকে। আমি আর হানিফ স্যার দ্রুত 3 তলায় পৌঁছালাম। হানিফ স্যার আরিফের ঘরে ঢুকে ওই পুলিশ সদস্যকে বললেন, কি হয়েছে শুভ, তুমি এভাবে চিৎকার দিলে কেন? ওই পুলিশ সদস্য ভয়ে ভয়ে বললেন, এই ঘরের সিসিটিভি ফুটেজটা রাত 1টা বাজার আগে থেকেই একটু দেখুন। আমি বেশ অবাক হয়ে গেলাম, আরিফের ঘরে আবার কি হতে পারে? তারপর আমি আর হানিফ স্যার ল্যাপটপে আরিফের ঘরে রাতে খুন হওয়ার কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজ দেখতে পেলাম। আমি আর হানিফ স্যার ল্যাপটপে দেখতে লাগলাম। রাত ঠিক 12:30টার দিকে আরিফের রুমে কেউ লাইট জ্বালালো। তারপর আমি যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম ওই খুনি বাচ্চাটা আরিফের ঘরে। বাচ্চাটা আরিফের ঘরে ঠিক 5 মিনিট দাঁড়িয়ে থেকে আরিফের খাটের নিচ থেকে একটা বড় মাপের দা বের করে নিয়ে দরজা ভেদ করে চলে গেল। আরিফের ঘরে বেশ বড় সড়ো ধারালো দা ছিল, কিন্তু বাচ্চাটা এই কথা জানলো কি করে? বাচ্চাটা কি এই দা দিয়ে সবাইকে মেরেছে? বাচ্চাটা কি এই দা দিয়ে সবাইকে মেরেছে? আমি হানিফ স্যার আর ওই পুলিশ সদস্যকে দেখলাম। ওনারা পুরো ঘটনা নিজ চোখে দেখে বেশ ভয় পেয়ে গেলেন। তারপর আমি হানিফ স্যারকে বলতে লাগলাম, স্যার, এই সেই বাচ্চাটা যে সবাইকে খুন করেছে। হানিফ বললেন, বাচ্চাটা এভাবে দরজা ভেদ করে কিভাবে চলে গেল? কোনো জাদুমন্ত্র নয় তো? আমি বললাম, না স্যার, কোনো জাদুমন্ত্র নয়, এটাই ওই বাচ্চা খুনি যে সবাইকে খুন করেছে। হানিফ স্যার বললেন, মনে হচ্ছে এটা খুনির একটা চাল। ও আমাদের একটা বাচ্চার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নিশ্চয়ই খুনি কোনো জাদুমন্ত্র জানে। আমি বললাম, না স্যার, খুনি এই বাচ্চাটা। হানিফ স্যার বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কি দেখেছো। মনে হচ্ছে খুনি আমাদের সাথে অনেক বড় খেলা খেলছে। ও যাই হোক না কেন, আমি এটা বুঝতে পেরেছি যে ও একজন সাংঘাতিক সিরিয়াল কিলার। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতে হবে। কথাটা বলে হানিফ স্যার ল্যাপটপ বন্ধ করে দিলেন। তারপর ওই পুলিশ সদস্যকে বললেন, এই পুরো বাড়ির প্রত্যেক ঘরে তল্লাশি করো, দেখো কোনো ক্লু পাও কিনা। আমাদের হাতে সময় একেবারেই কম, দ্রুত কাজ করো, কুইক। আমি বিষণ্ণ মনে 3 তলা থেকে নিচে নামতে লাগলাম। ভাবতে লাগলাম, ওই বাচ্চাটা এভাবে দরজা বন্ধ থাকা অবস্থায় ও পাশে চলে গেল কিভাবে? তাহলে বাচ্চাটা কোনো আত্মা নয় তো? আমার রাতে দেখা করা ওই বৃদ্ধাটার কথা মনে পড়ে গেল। আমার মনে হচ্ছে যে আমার ওই বৃদ্ধাটার কথা শোনা উচিত। ওই বাচ্চাটার রহস্য জানতে আমার ওর বাবা মার আত্মাকে খুঁজতেই হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওই বৃদ্ধাটার সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আমি যদি ওই বৃদ্ধাটার আর দেখা না পাই। ভাবতে ভাবতে আমি নিচতলায় এসে পৌঁছালাম। নিচতলায় এসে আমার মায়ের কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে আমার শির ধারা কেঁপে উঠল। দেখি, এটা তো ওই খুনি বাচ্চা ছেলেটা। ওকে আমার মা পেল কি করে? আমি দৌড় দিয়ে আমার মায়ের কাছে এসে মাকে বললাম, তুমি ওকে কোথায় পেয়েছো? ও তো সেই খুনি বাচ্চাটা, তাড়াতাড়ি ওকে কোল থেকে নামাও প্লিজ। মা রেগে গিয়ে বলতে লাগলে, কি বলছিস এসব পাগলের মতো? এত সুন্দর একটা বাচ্চা খুনি হতে যাবে কেন? তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? কই, আমার কোলে তো চুপচাপ বসে আছে, কোনো কিছু তো করছে না। মায়ের কোলে থাকা অবস্থায় বাচ্চাটাকে দেখে আমি ভীষণ ভয় পেতে শুরু করলাম। মাকে বললাম, এই বাচ্চাটাকে তুমি কোথায় পেয়েছো? ও কি এখানেই ছিল? মা বললেন, হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এই বাচ্চাটাকে আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আশেপাশের লোকজন বলছে ওর বাবা মাই নাকি খুন হয়েছে। আমার বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হচ্ছিল, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। কি সুন্দর দেখতে এই বাচ্চাটা। খুব কষ্ট হচ্ছে যে এত ছোট বয়সে ও অনাথ হয়ে গেল। আমার তোকে সঙ্গে নিয়ে যেতে ইচ্ছে করছে। আমি উচ্চস্বরে বলতে লাগলাম, মা, আমি কিভাবে বলবো তোমাকে? এই বাচ্চাটা খুব বিপজ্জনক। আমি বুঝতে পারছি না যে ও এভাবে নিশ্চুপ হয়ে আছে কেন। ওর ভয়ঙ্কর রূপ আমি দেখেছি। হঠাৎ দেখলাম বাচ্চাটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো তা দেখে ভীষণ ঘাবড়ে গেলাম। মনে হলো বাচ্চাটা আবার খুনের নেশা চেপেছে, কিছু একটা করতে চাইছে ও।
হঠাৎ বাচ্চাটা কান্না করতে লাগলো। আমি মাকে বললাম, প্লিজ ওকে নিচে নামিয়ে দাও, আমার ভীষণ ভয় করছে ওই বাচ্চাটাকে দেখে। আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। আমি খেয়াল করলাম তারা আমার কথা শুনে হাসছে, কিন্তু আমি বাবাকে কোথাও দেখতে পারছিলাম না। আমি মাকে বললাম, আব্বু কোথায়? মা বললেন, ও ভালো কথা মনে করে দিয়েছিস, তোর আব্বু সামনের একটা দোকানে বসে চা খাচ্ছে, আর আমাকে বলেছিল কিছুক্ষণ পর আসতে। আর আমার এই বাচ্চাটাকে পেয়ে তো কিছুই মনে ছিল না। তারপর মা পাশে থাকা একটা মেয়ের কোলে বাচ্চাটাকে ধরিয়ে দিয়ে বলে, আমি এক্ষুনি আসছি সোনা, এসে তোমাকে আবার কোলে নেব। মা চলে গেলে আমি বাচ্চাটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বাচ্চাটা এভাবে চুপচাপ হয়ে আছে কেন? দেখে মনেই হবে না যে ও একজন সিরিয়াল কিলার। দেখলাম মেয়েটা বাচ্চাটাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওই মেয়েটাকে চিনি না। আমি ভাবতে লাগলাম, এভাবে সবাইকে বুঝিয়ে এই খুনি বাচ্চাটা খুন করা আমি বন্ধ করতে পারবো না। কেউই হয়তো আমার কথা বিশ্বাস করবে না। আমাকে এই বাচ্চাটাকে শেষ করতে হবে। আমি বাড়ি থেকে বের হয়ে আশেপাশে তাকাতে লাগলাম। দেখলাম মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে পাশের বাড়িতে ঢুকলো। মেয়েটা আবার কোনো প্রবলেমে পড়ে যাবে না তো? মেয়েটা জানেও তো না যে কাকে নিয়ে যাচ্ছে। আমি দৌড় দিয়ে মেয়েটার বাড়ির দিকে গেলাম, কিন্তু হঠাৎ আমার বাবা আমাকে ডেকে বললেন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আমি বাবার সামনে গেলাম। তখন বাবা বললেন, তুই তোর ব্যাগ গুছিয়ে চলে আয়, আর এই বাড়িতে এক মুহূর্তও নয়। আমি তোর ঘরের আসবাবপত্র বের করে আনার জন্য লোক ডেকে পাঠিয়েছি। এখন থেকে আর একা নয়, আমাদের সাথে থাকবি। আমি বুঝতে পারছিলাম যে বাবা আমার উপর অনেক রেগে আছে। এখন ওনার কথা অমান্য করা যাবে না। কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে ওই বাচ্চাটা নীরবে সবাইকে খুন করে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু কি করার? আপাতত বাবার কথা মেনে যাই, পরে যা হবে দেখা যাবে। আমি বাবার কথা মতো ঘরে ঢুকে ব্যাগ গুছাতে লাগলাম। তারপর বাবা আমার ঘরে এসে বললেন, সব কিছু গুছিয়ে আমাদের গাড়িতে নিয়ে আয়, আমরা কিছুক্ষণ পর বাড়ি চলে যাব। এখানে যা হচ্ছে হোক, তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না। আমি ব্যাগ গুছিয়ে ব্যাগটা হাতে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। ভীষণ কষ্ট হচ্ছিল। অনেক দিন থেকেছি এই বাড়িতে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির মধ্যে, কিন্তু আমি আবার আসবো। ওই বাচ্চাটা আর কাউকে মারার আগে আমাকে ওকে আটকাতেই হবে। গাড়িতে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। বাবা মা আসছে বলে কোথায় চলে গেছে বুঝতে পারছি না। হঠাৎ আমি আমার বাড়ি থেকে আমি বিকট শব্দ শুনতে পেলাম। এটা আবার কিসের আওয়াজ? কেন কিছু হলো না তো কারো আবার? আমি তড়ি ঘড়ি করে গাড়ি থেকে নেমে আমার বাড়ির দিকে ছুটে চললাম। আমার বাড়ির ভেতর ঢুকে শরীফ লাবণ্যদের ঘরে তাকিয়ে ভয় শিউরে উঠলাম। দেখলাম ওদের দরজার সামনে একজন পুলিশ সদস্য দাঁড়ানো, আর ঘরের ভিতরে হানিফ স্যার সহ বাকি পুলিশরা যন্ত্রণায় চিৎকার দিয়ে মেঝেতে ছটফট করছে। আমি সামনে গিয়ে ওদের অবস্থা দেখে আমার আত্মা কেঁপে উঠল। দেখলাম হানিফ স্যার মাথায় ভীষণ চোট লেগেছে, আর বাকি তিনজনের দেহে ক্ষতবিক্ষত অবস্থা। সবার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউই আর বেঁচে নেই। চারদিকে রক্তে ভেসে গিয়েছিল। একজনের মুখে পুরোপুরি থেতলে গেছে। আমি দেখলাম একটা ফ্যান ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওই পুলিশকে ভয়ে ভয়ে বলতে লাগলাম, এখানে কি হয়েছিল? দেখলাম উনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ভয়ার্থ গলায় বলতে লাগলেন, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তিনজন কনস্টেবল আর স্যার ভেতরে ঘরটা তল্লাশি করছিলেন। হঠাৎ ঘরের ফ্যানটা খুলে ঘুরন্ত অবস্থায় পড়ে যায়। ফ্যানটা এমনভাবে ঘুরতে থাকে যার কারণে স্যার বাকি জনেরও উনি আর কথা না বলে চুপ হয়ে গেলেন। উনি ভীষণ মাথা ঘোরাচ্ছে বলে ফ্লোরে লুটিয়ে পড়লেন। আমি ভাবতে লাগলাম, এটা কি করে সম্ভব? হঠাৎ আমি ওই বাচ্চাটাকে ঘরের জানালার সামনে দেখতে পেয়ে ভয়ে কেঁপে উঠলাম। ওই বাচ্চাটা এখানে কি করছে? হঠাৎ দেখলাম ও কোথায় চলে গেল। ওই ঘটনার পেছনে ওই বাচ্চার হাত নেই তো? আর এই বাচ্চাটা এখানে থাকলে ওই মেয়েটা কোথায়? আমি এই কথা ভেবে বাড়ি থেকে বের হতে যাব, কিন্তু দেখলাম বেশ মানুষ চিৎকার শুনে এদিকে এসে দাঁড়িয়ে আছে। কয়েকজন ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমি সেটা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে ঢুকলাম। আমি জানতাম না মেয়েটা কয়তলায় থাকে, তাই প্রথমে একটা ঘরের দরজা নক করলাম। একজন দরজা খুললে বললাম, এই বাড়িতে একটা 18-19 বছর বয়সী মেয়ে থাকে। লোকটি কিছুই বলতে পারলো না।
তারপর আমি পাশের ঘর দেখলাম তালা মারা। তারপর সোজা ওপরে উঠে একটা দরজা নক করলেই আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম। আমি দেখেই ওই মেয়েটাকে বললাম, সকালে কোলে করে নিয়ে এসেছিলেন একটা বাচ্চাকে, ওই বাচ্চাটা কোথায়? মেয়েটা বলল, ও তো চলে গেছে, ও ওর নিজের ঘরে ঢুকেছে। আমি বললাম, ও আচ্ছা, ওকে। তারপর মেয়েটা দরজা লাগিয়ে দিলে আমি নিচে নামতে যাব, ঠিক তখন একটা কথা মনে পড়তেই আমি শিউরে উঠলাম। মেয়েটা এভাবে বাচ্চাটাকে একা ছেড়ে দেওয়ার কথা তো নয়। আর ও জানলো কি করে বাচ্চাটা ওর নিজ ঘরে ঢুকেছে? আমি দরজায় আবার নক করতে লাগলাম, কিন্তু মেয়েটা আর দরজা খুলছিল না। আমি অনেকক্ষণ দরজায় ধাক্কা দিয়ে হাঁপিয়ে গেলে নিচে নেমে আসি। তারপর বাড়ির বাইরে বের হলে দেখলাম সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওরা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? তারপর আমি আমার নিজের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলাম। এটা কিভাবে আমার দুই হাতে দেখি লাল রঙের অক্ষরে হাতের বিভিন্ন জায়গায় তন্ময় লেখা। এটা কার নাম? এই নামটা আবার আমার হাতে কিভাবে এলো? আশেপাশের লোকগুলোর মধ্যে একজন এসে আমাকে বলল, কি ভাই, ট্যাটু লাগিয়েছেন দেখে তো ভয় পেয়ে গেছি। আশেপাশের লোক দেখলাম আমাকে দেখে হাসতে লাগলো। আমার দুই হাত প্রচণ্ড পরিমাণে জ্বলছিল। আমি কোনো রকমে পকেট থেকে মোবাইলটা বের করে আমার বাবাকে ফোন দিলাম। কোথায় আছো আব্বু? এতক্ষণ হয়ে গেছে তবুও কোনো খবর নেই। কিন্তু আমার আব্বু কোনো জবাব দিল না। হঠাৎ আমি শুনতে পেলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমার বাদ আমার বাচ্চার কান্নার আওয়াজটা বেশ পরিচিত লাগছে, কিন্তু আব্বুর মোবাইলে আসছে কিভাবে? আব্বুর তো কিছু হয়নি তো? আমি কাঁপা কাঁপা হাতে কলটা কেটে দিলাম। আমার মনে হচ্ছিল আমার বাবা মা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে আমি কোথায় খুঁজবো? আমি দৌড় দিয়ে আমার গাড়ির দিকে গেলাম। আমার মনে হচ্ছিল আমার বাবা মা গাড়িতে বসে আছে। আমি গাড়ির সামনে গিয়ে আমার মাকে দেখে খুব খুশি হয়ে গেলাম, কিন্তু আমার মাকে দেখে মনে হলো না মা আমার উপর বেশ রেগে আছে। আমাকে দেখেই বলতে লাগলো, এই কি এই কি হাতের অবস্থা করেছিস? ফাজলামি না? আর এইদিকে তোকে আর তোর বাবাকে সারা জায়গায় খুঁজেছি। আমি বললাম, মা, আমার বাড়িতে হানিফ স্যার আর বাকি পুলিশ সব মরে গেছে। ওদের লাশ আছে ওখানে, আমি সেখানেই গিয়েছিলাম। কি বললি? কখন? কিছুক্ষণ আগেই তো। কেন, তুমি শুনতে পাওনি? না, আমি তো শুনিনি। কি সব ভুলভাল বলছিস? তারপর আমি আশেপাশে তাকিয়ে ভয়ে শিউরে উঠলাম। চিৎকার তো ভালোভাবেই শুনেছিলাম, কিন্তু আশেপাশের মানুষের তো সেখানে ভিড় থাকার কথা। কই, আশেপাশের মানুষ তো স্বাভাবিকভাবে নিজের কাজ করে যাচ্ছে। আমি মাকে বললাম, গাড়ি এই জায়গায় থাকুক, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো। আচ্ছা, কি দেখেছিস চল। আমি মাকে নিয়ে বাড়িতে ঢুকলাম। ঘরের দিকে তাকিয়ে দেখলাম কোথায় লাশ, শুধু মেঝেতে এই ভাঙা সিলিং ফ্যানটা পড়ে থাকতে দেখলাম। প্রচুর পরিমাণে রক্ত পড়ে আছে চারদিকে। আমাকে মা ধমক দিয়ে বলল, ওই কোথায়, পুলিশ মরে গেছে। হ্যাঁ, এটা তো আগের রক্তগুলোই মনে হচ্ছে। আমি মায়ের কথায় জবাব দিলাম না। ভাবতে লাগলাম, কয়েকজন লোককেও তো ভেতরে আসতে দেখেছিলাম, ওরা কোথায় গেল? মা আমাকে বলল, অনেক হয়েছে নাটক, এবার বাসায় চলো, তুই গাড়ি চালিয়ে নিয়ে যাবি, আর তোর বাবাকে আমি পরে মজা দেখাবো। আমার মাথায় কিছু কাজ করছিল না। এসব কি হচ্ছে? এভাবে লাশগুলো গায়েব হয়ে যাচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম। মা গাড়িতে বসে বললেন, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, ভীষণ টেনশন হচ্ছে এমনিতেই। তোর বাবা যে কোথায় গেল? আমি বললাম, আব্বুকে এভাবে রেখে যাব কেন? উনি কোথায় গেছে, ওনার জন্য একটু অপেক্ষা করি। মা বলল, এখন তোর বাবাকে আমি কোথায় খুঁজবো? আবার এদিকে একদম মন টিকছে না। আসার পর থেকেই কেমন যেন অস্থির লাগছে সব কিছু। আমি তাড়াতাড়ি বাসায় যেতে চাই। আমি ভাবলাম, আগে মাকে বাসায় পৌঁছিয়ে দিই, তারপর গাড়ি নিয়ে বের হবো বাবাকে খুঁজতে। আমি গাড়ি স্টার্ট দিতে যাব, ঠিক তখনই সামনে তাকিয়ে ভয়ে চমকে উঠলাম। দেখি ওই বাচ্চাটা সামনে দাঁড়িয়ে আছে। কিভাবে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আমি তাকে এড়িয়ে গিয়ে গাড়ি চালাতে যাব। তখনই মা আমাকে বলল, এই থাম, ওই বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হচ্ছে, ওর তো কেউ নেই, তাই আমি ওকে নিয়ে যাব, নিজের কাছে রাখবো। কি সুন্দর দেখতে বাচ্চাটা। মা এই কথা বলেই গাড়ি থেকে নেমে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। তারপর গাড়িতে উঠে বললেন, তাড়াতাড়ি চল। আমি ভয়ে ভয়ে আবার গাড়ি স্টার্ট করলাম। মা কেন এই বাচ্চাটার প্রতি এত আকর্ষণ দেখাচ্ছে? মা নিজেও জানে না যে কোনো জমদূতকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। আমি গাড়ি চালাতে লাগলাম।
আমার হাতে তন্ময় লেখাটা ফুটে উঠেছে। ভীষণ জ্বলছে এখন। না, আর সহ্য করতে পারছিলাম না। আমাকে এখনই মেডিসিন নিতে হবে। আমি একটা ফার্মেসির সামনে দাঁড়ালাম। আপাতত একটা ওষুধ কিনে হাত জ্বলা থেকে মুক্তি পাই। আমার মা আমাকে বলল, "কি রে, গাড়ি থামালি কেন?" আমি বললাম, "আমার 2 হাত প্রচুর জ্বলছে। দাঁড়াও, দেখি কোনো মলম পাই কিনা।" আমি গাড়ি থেকে নেমে ফার্মেসি থেকে একটা মলম কিনে দ্রুত হাতে লাগালাম। আমার হাতে এই অবস্থা দেখে ওই ফার্মেসিতে বসে থাকা লোকটি বলতে লাগলো, "এসব কি করে হলো ভাই? হাত কেটে নিজের নাম লিখেছেন নাকি?" "না ভাই, হাত কেটে নাম লেখার আমার কোনো শখ নেই।" তারপর হঠাৎ আমার গাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনে আমার আত্মা কেঁপে উঠল। আমি দৌড় দিয়ে আমার গাড়ির সামনে গিয়ে বাবা হয়ে গেলাম। দেখি আমার মা গাড়িতে শুয়ে আছে, বাচ্চাটা কোথাও নেই। আশেপাশের লোকজন সব ছুটে এসে আমার মাকে দেখে বমি করতে লাগলো। একজন বলল, কিভাবে চোখগুলো উপড়ে দিয়েছে, জিহ্বাটাও টান দিয়ে বের করে দিয়েছে। এভাবে মারলো কে? মায়ের চোখ দুটো টান দিয়ে বের করা হয়েছে, শরীরে বিভিন্ন অংশে আঁচড়ের দাগ। ওই বাচ্চাটা কি শেষমেশ আমার মাকে মেরে ফেললো? আমার মা কি দোষ করেছিল? চোখের পলকে কিভাবে এই জঘন্যতম কাজ করে বসলো? আমি চোখের জল ফেলতে ফেলতে মাটিতে লুটিয়ে পড়লাম। আমাকে কয়েকজন বলে উঠল, "উনি আপনার কে হন?" আমার মা। আপনার এই অবস্থা হলো কি করে? আমি বললাম, জানি না। আর বললেও হয়তো বিশ্বাস করবেন না। ওরা বলল, আচ্ছা আমরা পুলিশকে ফোন দিচ্ছি। আমি চিৎকার দিয়ে ধমকের সুরে বলতে লাগলাম, আর কতবার পুলিশকে ফোন দিবি? যতবার পুলিশ সব এসেছে সবই মারা গেছে। আশেপাশে সবাই আমার কথা শুনে রেগে গেল। একজন বলে উঠল, অয় মিয়া, চেতেন কে? আমার মনে হইতেছে আপনার মায়েরা আপনি খুন করছেন, তাই এরকম পুলিশটা আনতে ভয় পাইতেছে। আমি ওদের কথা শুনে কিছু বলতে যাব, হঠাৎ আমি ওই বাচ্চাটাকে আমার সামনে দেখতে পেলাম। বাচ্চাটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। আমি দৌড় দিয়ে গিয়ে বাচ্চাটার গলা টিপে ধরলাম। আশেপাশের লোক আমাকে ঘিরে ধরলো। সবাই বলতে লাগলো, এ একটা পাগল, ওর মাকে বোধহয় মেরেছে, এখন আবার একটা শিশু বাচ্চাকে মারছে, ধর ওকে মার। তারপর কয়েকজন মিলে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমার এদিকে হাত প্রচুর জ্বলছে, তার উপর এভাবে মারাতে তীব্র ব্যথায় আমি মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম বাচ্চাটা সবার মাঝখানে এসে আমার মুখে ইচ্ছা মতো লাথি দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ সেটা খেয়াল করছে না। সবাই ইচ্ছা মতো আমাকে কিল ঘুষি দিয়েই চলেছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। আমার চারদিক ঝাপসা হয়ে এলো। চোখ মেললে দেখি আমি এই ঘরের পেটে শুয়ে আছি। মনে হচ্ছে একটা হাসপাতালের ক্যাবিন। আমার মাথায় ব্যান্ডেজ করা ছিল আর মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমাকে হাসপাতালের ক্যাবিনে নিয়ে এলো কে? পাশে ফিরে তাকিয়ে দেখলাম ওই রাতে দেখা করা বৃদ্ধটি বসে আছে। আমাকে বৃদ্ধটি বলে উঠল, এখন ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনি এখানে? বৃদ্ধটি বলল, তোমাকে দেখলাম কয়েকজন মারছিল, তারপরে আমি তাদেরকে বলে বুঝিয়ে তোমাকে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে এখানে নিয়ে আসি। তোমাকে ওরা মারছিল কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, ওই বাচ্চাটা আমার সব কেড়ে নিল, আমার মাকে কেড়ে নিল, আমার সব শেষ করে দিল। বৃদ্ধটি আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলো, কি, তোমার মা মারা গেল কিভাবে? ওই বাচ্চাটাই মেরে ফেলেছে? আমি বললাম, হ্যাঁ। আমার মা কোথায়? আমি আমার মাকে দেখতে চাই। পুলিশগুলোর মতো ওনার লাশটা আমার আবার গায়েব হয়ে গেল না তো? বৃদ্ধ লোকটি বলল, গায়েব হয়ে যাচ্ছে মানে? আমি আর কথা না বলে নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। আমার মাথায় ভীষণ যন্ত্রণা করছিল। হঠাৎ পাশের ক্যাবিন থেকে আমি চিৎকার শুনতে পেলাম। দেখলাম বৃদ্ধ লোকটি সেখানে দৌড় দিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, হঠাৎ আবার কি হলো? আমি চাইছিলাম উঠে গিয়ে দেখি যে কি হয়েছে, কিন্তু আমার পুরো শরীর ব্যথায় অবশ হয়ে গেছে। আমি উঠতে পারছিলাম না। আমার ভীষণ ঘুম পেতে লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারোর আগে আমি জেগে উঠলাম। দেখলাম বৃদ্ধ লোকটি আমাকে ডাকছে, বলছে, কি হলো? তুমি শুধু ঘুমালেই কি চলবে? খেতে হবে না? আমি বৃদ্ধটির কথা শুনে উঠে বসলাম। দেখলাম একটা থালাতে একটি শুকনো রুটি আর অল্প ভাজি সমেত আমার সামনে রাখলেন। তারপর বললেন, খেয়ে নাও, ভাগ্যে এই খাবারই ছিল। কিন্তু আমার কোনো খাবারই ইচ্ছে নেই। আমি আমার মায়ের কথা ভাবছিলাম। আমার বাবা মাকে এখানে কেন রাখতে গেলাম? যতই মায়ের কথা মনে করছি, ততই কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। হয়তো আবার আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছে। বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি বলেছিলাম তোমাকে ওই বাচ্চাটার রহস্য খোঁজার চেষ্টা করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না।
তুমি যদি আমার কথা শুনতে তাহলে হয়তো তোমার মা বেঁচে থাকতো। আমি বললাম, আমি ওই বাচ্চাটাকে মারতে চাই, আমাকে কি করতে হবে বলুন? তোমাকে ওর বাবা মার আত্মাকে খুঁজতে হবে, যেভাবেই হোক। যত কঠিন পথ আছে তোমাকে পার হতে হবে। আর এমনও আছে, তুমি ওই নরকের রাস্তা পার হবার সময় তোমার মার আত্মাকেও দেখতে পারো। তুমি রাজি তো? আমি বললাম, কি বললেন? আমি আমার মাকেও দেখতে পাবো? তাহলে এখনই নিন, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ নিয়ে চলুন আমাকে। বৃদ্ধ লোকটি বলল, তুমি এই অবস্থায় ওখানে যেতে পারবে? আমি বললাম, হ্যাঁ পারবো, নিয়ে চলুন আমাকে। তারপর আমি বেড থেকে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, আপনি ডাক্তারকে বলুন আমি সুস্থ হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি। আর কত বিল হয়েছে জেনে নিন, আমি আমার কার্ড দিয়ে সকল বিল পরিশোধ করে দেব। বৃদ্ধ লোকটি আর আমি ডাক্তারকে বলে তারপর বিল পরিশোধ করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। রাত হয়ে গেছে। আমার মোবাইলটা হাতে ছিল না। আমি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে সময় জানলাম। রাত 9টা বাজে। এত বাজলো কি করে? আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর বৃদ্ধ লোকটি বলল, আমার সাথে চলো। আমি বৃদ্ধ লোকটির সাথে চললাম। উনি চলতে চলতে দেখলাম একটা জঙ্গলে ঢুকে পড়লেন। চারদিকটা দেখলাম, একটা তাকিয়ে ভীষণ ভয় করছিল। লোকটি আমাকে এখানে নিয়ে এলো কেন? কোনো বদমতলব নেই তো আবার? তারপর একটা জায়গায় এসে বলল, তুমি এখানটায় বসো। আমি লোকটির কথা মতো বসে পড়লাম। হঠাৎ আমি জঙ্গলের ভেতর কারো চিৎকার শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি মানা করার পরও আমি কৌতূহলবশত সেদিকে গেলাম, যেখান থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি দেখলাম কয়েকজন লোক লাইট জ্বালিয়ে মেশিন দিয়ে একটা লোকের হাত কাটছে। আমার ভয়ে প্রাণ বেরিয়ে এলো বলে। তারপর বৃদ্ধ লোকটি বলল, তোমার দুটি হাতও কাটতে হবে। আমি ভীষণ ভয় পেয়ে বললাম, মানে এই কি বলছেন?